ধিক তারেক রহমান সাহেব, ধিক আপনাকে। আমি তো নিজের কণ্ঠে বলেছি, এই টেলিভিশনের সামনে, এই ইউটিউবের সামনে আমি বলেছি, তাহলে সেটা গুজব হবে কেন, সেটা মিথ্যা হবে কেন? আগামী শুক্রবার সকালবেলা হয়তো দেশমাতা খালেদা জিয়া হেলিকপ্টারে চড়বেন, চড়ে কোথায় যাবেন আমি জানি না। আমি দিক জানাই আজকে এই মুহূর্তে আপনাকে, রাষ্ট্র থেকে আমার কোনো বাধ্যবাধকতা নাই। দেশমাতা খালেদা জিয়া নাই, জিয়া রহমান নাই, আমি তাদের বিএনপি করেছি, অন্য কারো বিএনপি করি নাই। আজ থেকে আমি আপনার বিরুদ্ধে মুখ খুললাম, আমি কথা বলবো। আপনি জানেন আপনি কি কি জিনিস আমার কাছে আছে, আপনি জানেন কোন কোন চরিত্র হননের খবর আমার কাছে আপনার আছে। যে যেখানে আছেন দেশমাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আপনার মাগফিরাত কামনা করবেন। তবে তারেক রহমান সাহেব, সরি আঙ্কেল, ইউ লস্ট দ্য ব্যাটল, আপনি হেরে গেলেন। তারেক রহমান সাহেব, আপনি প্রচন্ড ভাবে হেরে গেলেন। পিতার হাতে গড়া দলটাকে আপনি অভিভাবকহীন করে দিলেন। আমি জানি রিমোট কন্ট্রোল থেকে আপনি দলটাকে চালাতে পারবেন, আমি জানি আপনার এই স্কাইপের মাধ্যমে দলটাকে চালাতে পারবেন, কিন্তু দলটাকে জনগণ আর বিশ্বাস করবে না। এই দলটার প্রতি জনগণ আর আস্থা রাখবে না। তারা জানে যে তারেক রহমান সাহেব দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে জীবন দিতে পারে না, যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়তে পারে না। সেই তারেক রহমানের দলের পিছনে মানুষ আর কেউ থাকবে না। আজ থেকে আমি আমার দায়ভার থেকে মুক্ত হয়ে গেলাম। আমি জেনারেল জিয়ার অধীনে চাকরি করেছি, রাজনীতি করেছি বলবো না, চাকরি করেছি। তার প্রতি যারা লয়াল সোলজার ছিল, আমি বিনীতভাবে দাবি করতে পারি আমি ওনাদের এই লয়াল সোলজারদের মধ্যে একজন ক্ষুদ্র সোলজার ছিলাম, অতি ক্ষুদ্র সোলজার। মানে নাই, আমাকে যে বারবার বহিষ্কার হয়েছে, প্রতিবারই বলছে যে আমি তোমাকে কি করবো, পুরা স্থায়ী কমিটি তোমার বিরুদ্ধে বহিষ্কার দিতে বলে, আমি তোমাকে দিচ্ছি, বহিষ্কার করছি, যাও তুমি কাজ করো, যাও। বহিষ্কার আছে, আবার সময় আসলে এই বহিষ্কার দেখবো না আমি। উনি তো বলে নাই আমার পার্টিতে আইসো না, অফিসে আইসো না, আমার সঙ্গে দেখা করো না, আমি তো বহিষ্কার, উনি তো বলে নাই। কিন্তু তারেক রহমান সাহেব, আপনি আমার স্কুলের মাঠে খেলতে গিয়েছিল বলে একটা উদীয়মান ত্যাগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা নাসিরকে আপনি এক্সপেল করেছেন। ধিক তারেক রহমান সাহেব, ধিক আপনাকে। আমি ধিক জানাই আজকে এই মুহূর্তে আপনাকে, রাষ্ট্র থেকে আমার কোনো বাধ্যবাধকতা নাই। দেশমাতা খালেদা জিয়া নাই, জিয়া রহমান নাই, আমি তাদের বিএনপি করেছি, অন্য কারো বিএনপি করি নাই। আপনার বিএনপি আমি করব না। কিন্তু আপনাকে ধিক জানাচ্ছি, আপনি একটা নিরীহ ছেলেকে, নাসির নামটা লিখে রাখেন, তাকে আপনি এক্সপেল করেছেন। কেন? সে আমার স্কুলের মাঠে খেলতে গিয়েছিল। আপনি অনেক, আমার কাছে কেউ আসলে সঙ্গে সঙ্গে আপনার চামচারা আপনাকে জানাইছে, আপনি বহিষ্কার করেছেন। বিশাল ক্ষমতাশালী ব্যক্তি, আপনি যাকে তাকে যখন তখন খুশি বহিষ্কার করে ফেলেন। তারেক রহমান সাহেব, গুড বাই টু ইউ, গুড বাই, ভেরি ভেরি গুড বাই। Politics in Bangladesh, Tariq Rahman has no chance. আপনার এই রাজনীতিতে বাংলাদেশে আর কোনো চান্স নাই, কোনো চান্স নাই। আমরা 15 বছর আগে আমরা যখন আলোচনা করেছি বিভিন্ন দেশের সঙ্গে, ভারতের সঙ্গে, আমেরিকার সঙ্গে, ইংল্যান্ডের সঙ্গে, ইউ কান্ট্রির সঙ্গে, এমনকি সৌদি অ্যাম্বাসেডারের সঙ্গে, তারা শুধু একটা কথাই বলতো, তোমরা কি উনার বাইরে কোন নেতা পাও না? এর বাইরে কি কোনো নেতা তোমাদের মধ্যে নাই? Why don't you try for it? Why don't you find out someone? তোমরা কেন চেষ্টা করো না? কাউকে নিয়ে আসো। এই ছেলেকে আমরা কি করে মানাবো যার ব্যক্তিগত এত চরিত্র তার নিচু, যে জীবনে প্রথম থেকে চাঁদাবাজ হিসাবে পরিচিত হয়ে গেছে গা, বিরোধী দলের মানে আসার আগেই প্রথম সরকার আমলে প্রথম যে ব্যক্তিটি দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত হয়েছে, আনফর্চুনেটলি দ্যাট ওয়াজ তারেক রহমান। কাজে এটা দুর্ভাগ্যজনক। আচ্ছা তারেক রহমান সাহেব, আপনি আমাকে বহিষ্কার করেছেন, শুধু বহিষ্কার করেন নাই, আপনি আমার আদর্শ কেড়ে নিতে চেয়েছেন, আপনি আমাকে দলের লোকের সঙ্গে মিশতে দিতে চান নাই। আজ থেকে আমি আপনার বিরুদ্ধে মুখ খুললাম, আমি কথা বলবো।
আপনি জানেন আপনি কি কি জিনিস আমার কাছে আছে, আপনি জানেন কোন কোন চরিত্র হননের খবর আমার কাছে আপনার আছে, আপনি জানেন আমি লিখিতভাবে আপনাকে কি রিপোর্ট দিয়েছিলাম যে আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে। আমি সেই মেজর আক্তার যে আপনার বিরুদ্ধে আপনার কাছে লিখিত 3 পৃষ্ঠা রিপোর্ট দিয়েছিলাম, মনে আছে তারেক রহমান সাহেব? নিশ্চয়ই মনে থাকার কথা। আপনি উত্তরে খালি বলেছিলেন আঙ্কেল এগুলা মানুষে বলবে, এগুলো নিয়ে আপনার মাথা কামড়াবেন না। বুঝতে পারছেন? ভুলে যান না আজকে তারেক রহমান সাহেব আপনি ভারতকে বাধা দিচ্ছেন, আমেরিকাকে বাধা দিচ্ছেন, একবার নিচের দিকে তাকাচ্ছেন, নিজের দিকে তাকাচ্ছেন? আপনি এত বড় নিষ্ঠুর, দেশমাতার খালেদা জিয়ার প্রতি আপনার কোন সম্মান নাই, তার কোনো আত্মমর্যাদা নাই। আরে মানুষ তো মারা যাবে, এমনি মারা যাবে, কেন আপনি বলছেন না ওনার ভেন্টিলেটর খুলে নেওয়া হোক? আপনি তো সন্তান, এই অধিকারটা আপনার, আর কারো অধিকার নাই। আর কারো কথায় ডাক্তার কোনোদিন ভেন্টিলেটর খুলতে পারবে না, তাহলে তারা মার্ডার কেসের আসামি হয়ে যাবে। যে ভেন্টিলেটর পড়ানো হয়েছে দেশমাতা খালেদা জিয়ার নাকে মুখে, সেই ভেন্টিলেটর খোলার ক্ষমতার কারো নাই, একমাত্র নিকট আত্মীয় বা পুত্র সন্তান ছাড়া বা কন্যা সন্তান ছাড়া। কিন্তু উনার তো আপনি ছাড়া আর কেউ নাই, একমাত্র আপনি পুত্র সন্তান জনাব তারেক রহমান। আমি দেখেছি বিচৌধুরীর বেলায় উনি মৃত্যুর শেষ 7 দিন বলেছে আমাকে চিকিৎসা করাবা না, কোনো ইনশান দিবা না, কোনো স্যালাইন দিবা না, তোমরা আমাকে, আমি আস্তে আস্তে কমার দিকে চলে যাচ্ছি, আমি যে কোনো সময় কমায় চলে যাব, আমাকে তোমরা হাসপাতালে নিবা না, আমাকে তোমরা কোনো ওষুধ দিবা না, কোনো স্যালাইন দিবা না, পারলে আমার পাশে কোরআন তেলাওয়াত করো বা রবীন্দ্রসঙ্গীত শোনায়ও, কিন্তু আমাকে তোমরা ডাক্তার দেখায়ও না, আর ইঞ্জেকশন দিও না, আমার কাছে স্যালাইন পুশ করো না, কারণ তোমরা আমাকে বাঁচায় রাখতে পারবে না, আমি যে কোনো সময় কমায় চলে যেতে পারি। আমার জীবনের, এটা আমার কথা না, বি চৌধুরী ফ্যামিলিকে জিজ্ঞাসা করেন, তাদের ছেলে মেয়েকে জিজ্ঞাসা করেন। বি চৌধুরীর মতো একটা মানুষ এরকম ব্রেভলি মারা যেতে পারে, সাহস সঙ্গে মারা যেতে পারে। আজকে দেশমাতা খালেদা জিয়াকে আপনি সেই ব্রেভনেসটা দেখাতে দিলেন না, সেই সাহসটা দেখা দিলেন না, ওনাকে বলতে দিলেন না তোমরা আমার চিকিৎসা বন্ধ করো, আমার ছেলে আছে, আমার বাস আশা আছে, আমার ছেলে রাজনীতি করবে, দেশ দেখবে, সব দেখবে, আমাকে যেতে দাও। কিন্তু আপনি সেইটাও তাকে ওনাকে দেন নাই, সেইটুকু আপনার করতে দেন নাই মিস্টার তারেক রহমান। আপনি বিএনপি দুর্দণ্ড ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনি দুর্ব্যবহার করেন না এমন কোন স্থায়ী কমিটির সদস্য নাই, আপনি দুর্ব্যবহার করেন না এমন কোন বিএনপির নেতা নাই। আপনি কতগুলো চাটুকার, কতগুলো স্যাডিস্ট, কতগুলো হোমো নিয়ে আপনি চলেন, যেন সবগুলো স্যাডিস্ট, যেন সবগুলা হোমোসাইকোলজিতে বিশ্বাস করে, তা দেখে নিয়ে আপনি চলেন। আজকের এই দুর্দিনে বলছি এগুলা, দেশমাতা খালেদা জিয়া থাকা অবস্থায় বলছি, এই জন্য যে মৃত্যুর পরে তো বলতে পারবো না, বাট মৃত্যুর পরে আপনার সঙ্গে আমার যুদ্ধ শুরু হবে। দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুর পরে আমি আপনাকে আমার অন্যতম প্রতিপক্ষ হিসাবে, আমি আপনার প্রতিপক্ষ হিসাবে দাঁড় করাবো, আমি দাঁড়াবো, তারা বাংলাদেশের ঘরে ঘরে যাব যে বিএনপি থেকে ধ্বংস করার পিছনে কে আছে। কি সুন্দর সরকারকে ফুরফুরা সুযোগ করে দিলেন, যেখানে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে যাচ্ছিল, নির্বাচনটা হয়ে যাবে, দেশমাতা খালেদা জিয়া মারা গেলে সারা বাংলাদেশে বিএনপি পকেটে জোয়ার তৈরি হতো। আজকে আপনি এই 7 দিনের নাটক করে আপনি সরকারকে এমন একটা অবস্থা দিলেন, সরকার এখন ফেব্রুয়ারি নির্বাচন দেওয়ার কোনো প্রয়োজন মনে করবে না, সরকার এখন ফেব্রুয়ারিতে প্রয়োজন মনে করবে না। এখন এই সরকার জামাত ইসলামের নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণে থাকবে এবং তারাই দেশ চালাবে, এবং তারা সুপ্রিম কোর্টে বৈধতা পেয়ে গেছে, এখন নির্বাচনে দেওয়ার কোনো কারণ নাই, তারা ডিক্লেয়ার করে দিবে নো ইলেকশন টিল উই আর ইন পাওয়ার। আমরা যতদিন ক্ষমতায় আছি ততদিন আর নির্বাচনের দরকার নাই। এই সুযোগটা কিন্তু আজকে এই সরকার পেয়ে গেল, এবং এই সরকারকে আর্মি সহযোগিতা করবে, পুলিশ সহযোগিতা করবে, সকল লোক জানবে যে এই সরকার একটা স্থায়ী সরকার। যখনই মানুষ জেনে যাবে এই সরকারটা 3 বছর বা 5 বছরের জন্য স্থায়ী হয়ে গেছে, নির্বাচিত সরকারের কথা কেউ বলবে না, কোনো প্রয়োজন নাই। সবাই বলবে
যে নির্বাচনের জন্য কোন রাজনৈতিক দল প্রস্তুত না, এবং সকল রাজনৈতিক দলই বলবে আমাদের নির্বাচন দরকার নাই, আপনি যে কদিন পারেন দেশ শান্ত করেন। এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, এই স্যাডিস্ট, এই হোমো, এই সমস্ত গুলাকে আপনি দূর করেন, এগুলাকে আপনি শাসন করেন, এগুলাকে আপনি নিস্তার করে পরিষ্কার করেন, দেশটাকে ক্লিন করেন। নতুন করে আমরা করতে চাই না অন্তর্বর্তী সরকার থাকুক 5 বছর। আমিও মনে করি এখন অন্তর্বর্তী সরকার 5 বছর থাকা উচিত। যদি হ্যাডম থাকে তারা নির্বাচন আদায় করেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। যদি বিএনপির হ্যাডম থাকে, যে হ্যাডম আগে দেখাইছিলেন, এই হ্যাডম যদি থাকে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনটা করায়ান দেখি, তাহলে বুঝবো যে হ্যাঁ। তবে এটা ঠিক, এই সরকার আবার ঝুঁকি একটা নিবে কি নিবে না সেটা সরকার চিন্তা করবে। রহমান সাহেবের কাছে বলতে চাই, যেহেতু ডক্টর ইউনূস কমিট করেছে, তাই না, তিনি হয়তো যদি জনগণের প্রতি, দেশের প্রতি দরদ থাকে, তাহলে উনিও হয়তো ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঠিক রাখতে পারেন। এটা নির্ভর করছে সম্পূর্ণ প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেবের ইচ্ছার উপরে। কিন্তু কোন রাজনৈতিক চাপে এখন আর নির্বাচন হবে না, এখন নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই। বা সে নির্বাচনটা যদি হয় সেটা হবে গ্রেটনেস অফ ডক্টর ইউনূস, ওনার মহানুভবতা, ওনার উদারতা, গণতন্ত্রের প্রতি ওনার শ্রদ্ধাবোধ, দেশের জনগণের প্রতি ওনার কমিটমেন্ট, এইগুলাই নির্ভর করবে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হবে কি হবে না। কোন রাজনৈতিক দলের চাপে আর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আর আগামী নির্বাচনে বিএনপির আসার অবস্থা কতটুকু আছে আমরা দেখতে পাচ্ছি। যেখানেই কান পাতি, যেখানেই মানুষের কথা বলি, স্যার জামাত চলে আসবে, স্যার ভাই জামাত চলে আসবে, ডাক্তার তোমরা জানো না তোমরা কি করতেছো, জামাত কিন্তু অনেক আগায় গেছে। এটা আজকে জনশ্রুতি হয়ে গেছে, গণমানুষের মধ্যে সে কথা হচ্ছে। জামাত আজকে রিফর্ম করতেছে, পরিবর্তন করতেছে। তারা 8টি ইসলামিক দল নিয়ে তারা একটি মধ্যপন্থী ইসলামিক দল হওয়ার চেষ্টা করছে। তারা এখানে ফান্ডামেন্টালস দিয়ে সরাইয়া দিচ্ছে। তারা এখন আর জঙ্গি রূপ ধারণ করছে না, তারা এখন মাঠে ময়দানে জনগণের সামনে রাজনৈতিক ভাষায় বক্তব্য দিচ্ছেন। এখন তারা ক্যাডার পলিটিক্স না, এখন তারা সাংগঠনিক পলিটিক্স করার চেষ্টা করছেন। ওনারা 8 দলীয় ঐক্য জোট করে তৈরি করে ওনারা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন। ওনারা সবার সঙ্গে আসন শেয়ার করছেন, কোনো লোভ দেখাচ্ছেন না, অন্যের উপর চাপ দিচ্ছেন না, এইটা দিব ওইটা দিব না, এটা রাখবো ওটা রাখবো না। তারা অনেক বেশি উদার, অনেক বেশি মানবিক, অনেক বেশি সামাজিক ভাবে তারা প্রতিষ্ঠিত, ব্যবসায়ী প্রতিষ্ঠিত, শিক্ষা দীক্ষায় তারা অনেক উচ্চমানের। জামাতের প্রথম সারির অন্তত 5,000 নেতা আছে যারা বাংলাদেশের সবচেয়ে বড় ধনীদের মধ্যে অন্যতম। যদি 5,500 ধনী ধরা হয় বাংলাদেশের টপ র্যাঙ্কিং, তার মধ্যে 5,000 হবে জামাতের। যদি আপনি 5,500 শিক্ষিত উচ্চ শিক্ষিত লোক ধরেন, তাহলে হয়তো প্রথম 4 থেকে 5,000 হবে এই জামাতের শিক্ষিত লোক, উচ্চ শিক্ষিত লোক। ডাক্তার বলেন, লয়ার বলেন। দেখেন জামাতের লয়াররা সংসদে, উচ্চ আদালতে কিভাবে কথা বলছে এখন, কত প্রাঞ্জল ভাষায়, কত বলিষ্ঠ ভাবে বক্তব্য দিচ্ছেন। প্রতিদিন তাদের কথা দেখেন, আর বিএনপি লয়ারদের কথা দেখেন, মেও 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 করে লয়াররা বলে। আর জামাতের আইনবিদরা কি শক্তিশালী ভাবে কথা বলে, তার টোনটা কি, টোনই তো বুঝতে পারেন একটা মানুষের মনোবল কতটুকু শক্ত, আপনি দেখেন। আর সেখানে বিএনপি যে নেতারা কথা বলে, উকিলরা কথা বলে, দেখেন। কাজেই চাই পরিশেষে বলতে চাই, আগামী শুক্রবার সকালবেলা হয়তো দেশমাতা খালেদা জিয়া হেলিকপ্টারে চড়বেন। চড়ে কোথায় যাবেন আমি জানি না, তবে উনি কালকে সকালে হেলিকপ্টারে চড়বেন। এটা প্রায় সত্যের পথে। আমি সম্ভাবনার কথা বলছি, সম্ভাবনা কোনো গুজব নয়, সম্ভাবনা কোনো মিথ্যা জিনিস নয়। আজকে যদি কেউ সম্ভাবনার কথা বলে সেটা গুজব না। এই যে একটা মর্তুজা সাহেব বলে একজন লোক আছে, যে ওয়াশিংটনে আছেন, উনি প্রেস অ্যাটাচি, উনি নিজেকে প্রেস মিনিস্টার বলেন, কিন্তু আবার উনি বলেন উনি সিনিয়র সেক্রেটারির স্কেলের। সিনিয়র সেক্রেটারি স্কেল হইলে তাহলে রাষ্ট্রদূত কোন স্কেলের?
রাষ্ট্রদূত নিজেই তো সচিব, সিনিয়র সচিব না, সেখানে কি করে তার চেয়ে সিনিয়র তার প্রেস অ্যাটাচি থাকে, এগুলো বলে বেড়ায়, আবার নিজের চিঠিও দেয়, শুনছি দরখাস্ত পাঠায়, আবার বলে আমাদেরকে আবার হুমকিও দেয়, হামকিও দেয়, বুঝছেন না? এবং সরকারকে নির্দেশ দেয় আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয়। বেচারা কি বলে আমাদের পান্না 3 মাস জেল কাটছে, আমার সঙ্গে একটা ইন্টারভিউ করলো, আমি কালকে কথা বললাম পরশুদিন, ওটা 5 লক্ষ ছাড়াই গেছে, 5 লক্ষর বেশি মানুষ দেখছে, আমরা গত রাত্রে 12টা পর্যন্ত দেখেছি। এটা আজকে নাই, অনলাইনে নাই। ডক্টর ইউনূস সাহেব, আপনারা বলছেন যে কোনো বাধা দিবেন না, কাউকে কোনো কিছু বলতে বাধা দিবেন না, তাহলে পান্নার এই প্রোগ্রামটা ইউটিউবে নাই কেন? কার নির্দেশে কেন পান্না আজকে বাধ্য হয়েছে? পান্নার ফ্যামিলি তাকে বলতেছে তোমার এত রিস্ক নেওয়া দরকার নেই, একবার তো জেল খাটছো, আর খাটার দরকার নেই। এর সকল দায়ভার আমি নিয়েছি। আমি বলছি পান্নার দায়, পান্না অনুষ্ঠান করেছে, প্রশ্ন করেছে, জবাব দিয়েছি আমি, এর দায়ভার আমার, আমার দায়ভার। আর আমি তো এবার অ্যারেস্ট হবো না, আমাকে অ্যারেস্ট করতে আসলে মারামারি করবো যাতে আমি গুলি খাই, সো দ্যাট আই এম ফিনিশড, উকিলের টাকা খাওয়াবো না। আমাকে যদি কোনো কেউ পুলিশ বা কেউ গ্রেফতার করতে আসে, আমি তার সঙ্গে মারামারি করব, গুলাগুলির মতো অবস্থা করব, যাতে তারা আমাকে গুলি করে মেরে ফেলে। আমি তো গ্রেফতার বরণ করব না। আমি বলে দিচ্ছি আপনাকে, আজকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আমাদের চোখ রাঙায়েন না, আমাদের দিকে চোখ রাঙায় কথা বলেন না, চোখ খুলে ফেলবো। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে অনুরোধ, আমি যা বলি আপনাদের কাছে আমার বিবেক থেকে বলি, কোনো আশা নিয়ে বলি না, কোনো লোভের জন্য বলি না, কোনো লাভের জন্য বলি না। আজকে মুর্তজার মতো বেটা আমাকে বলে, দেখে ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েন না, সেজন্য সরকারের বড় বাহাদুর। আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে বিনীতভাবে অনুরোধ করব, কেন মুর্তজা এই কথা বললো, আপনি প্রেস সেক্রেটারি কি করে আমাকে থ্রেট করলো, কেন পান্নাকে থ্রেট করলো? আমরা কি অপরাধ করেছি? আমরা কি গুজব ছড়াইছি? আমরা কি মিথ্যা কথা বলেছি? আমরা সম্ভাবনার কথা বলেছি। সম্ভাবনা কখনো মিথ্যা হয় না, সম্ভাবনা কখনো গুজব হয় না। গুজব হইতে হলে তার অরিজিনেটর থাকে না, কে কথাটা বলছে তার। আমি সম্ভাবনার কথা বলেছি। আমি কি বলতে পারি না ডক্টর ইউনূস আরো 100 বছর বেঁচে থাকবেন? এটা কি মিথ্যা হবে? এটা কি গুজব হবে? এটা আমার সম্ভাবনার কথা বলছি। আমি কি বলতে পারি না যে আল্লাহ